বায়োলজির একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পরিপাকতন্ত্র। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই পরিপাকতন্ত্র থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়ে দেয়। তো আজকে আমরা এই পরিপাকতন্ত্র থেকে বিগত বছরে আসা বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র সলভ করব এবং আগামী দিনে তুমি যাই পরীক্ষা দেবে না কেন, সেটা ফুড এসআইয়ের পরীক্ষা হোক, এসএসসির যে কোনো পরীক্ষা হোক, রেলওয়ের পরীক্ষা হোক কিংবা WBCS পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলো আমি প্রথম প্রশ্ন দেখে নিই কি রয়েছে। নিচের কোন এনজাইম অগ্নাশয় নিঃসৃত হয়? মানে জানতে চেয়েছে যে অগ্নাশয় থেকে কোন এনজাইমটা খরিত হচ্ছে বা কোন উৎসেচকটা এখানে খরিত হচ্ছে। সঠিক উত্তর আমার কি হবে না ট্রিপসিন। সঠিক উত্তর হচ্ছে ট্রিপসিন খরিত হচ্ছে। এবং অগ্নাশয় দিয়ে আরও কিছু প্রশ্ন দিয়ে দেয় এর আশপাশ থেকে। কি দিয়ে দেয়? অগ্নাশয় হচ্ছে কেমন গ্রন্থি দিয়ে দেয়, বা বলে দেবে নিচের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ। তাহলে বলে দেবে তখন অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থির উদাহরণ। কেন এটাকে মিশ্র গ্রন্থি বলা হয়? কারণ এখান থেকে হরমোনও খরিত হয়, এখান থেকে উৎসেচকও খরিত হয়। হরমোন এবং উৎসেচক দুটোই খরিত হয় বলে এটাকে মিশ্র গ্রন্থি বলা হয়। কোথায় অবস্থিত একটু দেখে নাও। এটা পুরো মানুষের পরিপাকতন্ত্রের একটা আমি ছবি এনেছি। দেখো এখান থেকে মানুষের কি রয়েছে, মুখ রয়েছে। এখান থেকে তুমি খাবার দাবার চেবালে, গিললে, গেলার পরে চলে গেল, এখান থেকে সোজা চলে গেল কোথায়? আমাদের পাকস্থলীতে চলে গেল। এটা হচ্ছে পাকস্থলী। এই পাকস্থলী থেকে যাওয়ার পরে এখান থেকে আমাদের কি রয়েছে, উপরেরটাকে বলা হচ্ছে লিভার বলা হচ্ছে, যকৃৎ। এবং এটা দেখতে পাচ্ছ এখানে সবুজ রঙের অংশটা, এখানে হচ্ছে এটাকে প্যানক্রিয়াস বলা হচ্ছে, যার নামই হচ্ছে তোমার অগ্নাশয়। এই প্যানক্রিয়াস এটা হচ্ছে তোমার পেয়ে গেলাম আমরা মিশ্র গ্রন্থি। এবং তার সঙ্গে সঙ্গে নিচে দেখো মোটা মোটা যে এই নালীগুলো রয়েছে, এটাকে বলা হচ্ছে বৃহদন্ত্র। এটাকে বলা হয় বৃহদন্ত্র, লার্জ ইন্টেস্টাইন। এবং নিচের দিকে দেখো সরু সরু অংশগুলো রয়েছে, ফিতের মতো সরু সরু এই সমস্ত অংশগুলো রয়েছে, এগুলোকে বলা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, বাংলায় বলে ক্ষুদ্রান্ত। তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম। এখান থেকে খাবার দাবার যাচ্ছে, খাবার দাবার এখানে কিছুটা পাচিত হচ্ছে, মুখের মধ্যে কিছুটা পাচিত হয়, তারপরে আমাদের পাকস্থলীতে গিয়ে কিছুটা পাচিত হয়, এখান থেকে পিত্তরস নিঃসৃত হয় এবং তারপরে এখান থেকে অগ্নাশয় থেকে আবার এই সমস্ত উৎসেচকগুলো বেরোয়, খাদ্যদ্রব্যগুলো পাচিত হয়। তারপরে কি হয়? তারপরে হচ্ছে তোমার ক্ষুদ্রান্তের মধ্যে যায়, ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্যদ্রব্যগুলো পাচিত হওয়ার পরে সেখান থেকে শোষিত হয়ে আমাদের কোষে কোষে রক্তের মাধ্যমে চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে তোমার আমার ছোটোখাটো গল্প, পরিপাকতন্ত্রের ছোটোখাটো একটা সিস্টেম। এবং তারপরে কি হচ্ছে, তারপরে ক্ষুদ্রান্তের মধ্যে শোষিত হয়ে খাবার দাবারগুলো চলে গেল, কোষে কোষে চলে গেল রক্তের মাধ্যমে। এবং এই কোষ থেকে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হলো সেগুলো রক্তের মাধ্যমে আবার বেরিয়ে চলে এলো। এবং তার সঙ্গে সঙ্গে কি হলো, বাদবাকি যে খাদ্যের অপাচ্য অংশ সেগুলো বৃহদন্ত্রের মধ্যে দিয়ে সোজাসুজি চলে গেল আমাদের পায়ুতে। ঠিক আছে, সেখান থেকে সোজাসুজি মলের মাধ্যমে আমাদের একেবারে পায়খানায় বেরিয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে পুরো সিস্টেম আমাদের কি না পরিপাকতন্ত্র। আমরা পরের প্রশ্নে চলে আসছি। কি বলেছে দেখো এখানে, বলেছে প্রোটিনকে পেপটাইডে রূপান্তরের জন্য ব্যবহৃত একটি এনজাইমের নাম লেখো। প্রোটিনকে পেপটাইডে কে রূপান্তর করে? কোন উৎসেচক প্রোটিনকে পেপটাইডে রূপান্তর করছে? সঠিক উত্তর কি হবে আমার? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, পেপসিন। পেপসিন কি করছে? প্রোটিনকে পেপটাইডে রূপান্তর করছে। তারপরে এই পেপটাইডটা আবার কি হচ্ছে, তারও সরলতম অংশে ভেঙে যাচ্ছে, অ্যামাইনো অ্যাসিডে ভেঙে যাচ্ছে এবং সেটাকে রূপান্তর করছে হচ্ছে ট্রিপসিন। তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম। এইগুলো মনে রাখতে হবে তোমাকে, কোন উৎসেচক কোন গ্রন্থি থেকে খরিত হচ্ছে এবং তারা কাকে, মানে ফ্যাটকে, ঠিক আছে, যে তোমার শর্করাকে, তোমার প্রোটিনকে কিসে রূপান্তর করছে। যেমন প্রোটিনের সবচেয়ে সরলতম অংশের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এগুলোকে রূপান্তর করছে। এগুলো তোমাকে জানতে হবে, ভালো করে পড়তে হবে। পরের প্রশ্নে চলে আসছি আমরা। নিচের কোন অঙ্গ পিত্তরস নিঃসরণ করে? কোন অঙ্গটা আমার পিত্তরস নিঃসরণ করছে? সঠিক উত্তর কি হবে? সবাই জানে এটা যকৃৎ হবে আমার সঠিক উত্তর। এর ইংলিশ নাম বলা হচ্ছে লিভার। লিভার হিসেবেই সবাই চেনে। তাহলে কি করছে? যকৃৎ বা লিভার পিত্তরস নিঃসরণ করছে। দেখতে খানিকটা এরকম টাইপের হয়। তোমরা দেখবে মাংসের দোকানে গেলে পরে তোমরা মেটে হিসেবে যাকে চেনো, মেটে, ঠিক আছে, হ্যাঁ, মেটে হিসেবে যাকে চেনো ওটাই হচ্ছে তোমার যকৃৎ বা লিভার বলা হয়। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখবে আমাদের দেহে সবচেয়ে বড় গ্রন্থির নাম যদি জানতে চাই, ঠিক আছে, সবচেয়ে বড় অঙ্গের নাম জানতে চাই, তাহলে কি বলবে এখানে? সবচেয়ে বড় ইন্টারনাল অর্গানের নাম হচ্ছে তোমার আমার যকৃৎ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় ইন্টারনাল অর্গান। চলো পরের প্রশ্নে চলে আসি। কি বলেছে? আফটার ডাইজেশন, বাবা ইংলিশে কোশ্চেন দিয়েছে। আফটার ডাইজেশন প্রোটিন ইজ কনভার্টেড ইনটু, প্রোটিন কিসে রূপান্তর হয়? মানে ডাইজেশনের পরে প্রোটিন কিসে রূপান্তর হয় জানতে চেয়েছে। আমি বললামই যে প্রোটিন কিসে রূপান্তর হচ্ছে? অ্যামাইনো অ্যাসিডে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডের রূপান্তর হচ্ছে, আমরা এটা পেয়ে গেলাম। সঠিক উত্তর অ্যামাইনো অ্যাসিড। পরের প্রশ্নে চলে আসি। মানুষ কি হজম করতে পারে না? মানুষ কি হজম করতে পারে না? বলবে মানুষ তো সব কিছু হজম করতে পারে। বললাম না, মানুষ একটা জিনিস হজম করতে পারে না, সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ জাতীয় খাবার দাবার হজম করতে পারছে না। এগুলো হচ্ছে তোমার কি? এগুলো হচ্ছে তোমার ওই প্লাস্টিক জাতীয় পদার্থ তৈরি হচ্ছে, যেগুলো দিয়ে এই সমস্ত সেলুলোজ জাতীয় পদার্থ থেকে প্লাস্টিক, এই সমস্ত পলিথিন তৈরি হয়। তাহলে এগুলো মানুষ হজম করতে পারে না। পেয়ে গেলাম সেলুলোজ, বাদবাকি স্টার্চ, অ্যামাইনো অ্যাসিড, গ্লাইকোজেন এগুলো হজম করতে সক্ষম। পরের প্রশ্নে চলে আসো। মানব দেহের নিচের কোন আকার সবচেয়ে বড়? মানব দেহের মধ্যে নিচের কোনটির আকার সবচেয়ে বড় জানতে চেয়েছে। এখানে কোন অঙ্গটির আকার সবচেয়ে বড়? এখানে ইন্টারনাল অর্গান একটু আগে আমি বললাম, যাকে আমরা বললাম যে যকৃৎ। যকৃতের আকার হচ্ছে সবচেয়ে বড় পেয়ে গেলাম ইন্টারনাল অর্গানের মধ্যে।
মধ্যে দেখো যকৃতের আকারই সবচেয়ে বড় রয়েছে এখানে, তাহলে সঠিক উত্তর যকৃৎ বা লিভার হয়ে গেল। পরের প্রশ্ন চলে আসো, নিচের কোনটি মানবদেহের বৃহত্তম গ্রন্থি? মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? না যকৃৎ হয়ে যাবে সঠিক উত্তর, তাই তো? একটাই বললাম যে বৃহত্তম গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ পেয়ে গেলাম। কিন্তু যদি বলে দেয় মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি, এমনি যদি শুধু গ্রন্থি বলে দেয় তাহলে তুমি যকৃৎ বলে দিলে, যদি বলতো লসিকা গ্রন্থি তাহলে লসিকা গ্রন্থি বলে তখন কি হতো? প্লীহা উত্তর হয়ে যেত। মানবদেহের সবচেয়ে বড় যদি লসিকা গ্রন্থি বলতো তখন কি হতো আমার? প্লীহা। মনে রাখবে প্লীহা, পরীক্ষা এগুলো দিয়ে দেয়, ছেলেপেলে যকৃৎ পড়ে যায়, উত্তর হবে কিন্তু তখন প্লীহা হয়ে যাবে, ঠিক আছে? বলে দিল মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম যদি জিজ্ঞেস করে তখন কিন্তু আর যকৃৎ হবে না, প্লীহা হবে না, তখন হবে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে? তখন হচ্ছে থাইরয়েড গ্রন্থি, যেখান থেকে হরমোন খরিত হচ্ছে। তাহলে থাইরয়েড গ্রন্থি মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এতগুলো জিনিস পেয়ে গেলে পরের প্রশ্নে চলে আসো। কি বলেছে? মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কোনটা? অভ্যন্তরীণ অঙ্গের নাম একটুকেই বললাম আমি। সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ যদি নাম জিজ্ঞেস করে, কিছু না বলে দেয় যে অন্তঃক্ষরা বা হচ্ছে বহিঃক্ষরা বা হচ্ছে তোমার লসিকা গ্রন্থিগুলো না বলে দেয়, শুধু অঙ্গ বলে দেয়, তাহলে কি বলবে? না যকৃৎ বলে দেবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখে নি কি বলেছে। বলেছে সুস্বাদু খাবার দেখে সাধারণত মুখ করে। সুস্বাদু খাবার দেখলে মুখ করে না, মুখে জল চলে আসে, জিভে জল চলে আসে, লালা নিঃসরণ হতে শুরু করে দেয়, ঠিক আছে? কখন খাবার দাবার আসবে? তাহলে এরকম, এটা হচ্ছে কীরকম প্রতিক্রিয়ার উদাহরণ? এটা হচ্ছে স্নায়বিক প্রতিক্রিয়া। এটা হচ্ছে কি? স্নায়বিক প্রতিক্রিয়া। অনেক ছেলেপিলে করে দিয়ে আসবে এটা চাক্ষুষ প্রতিক্রিয়া, ঘ্রাণজনিত প্রতিক্রিয়া, এগুলো কিন্তু উত্তর হবে না। হ্যাঁ, তো এটা স্নায়বিক প্রতিক্রিয়া। যখন সুস্বাদু খাবার দেখবে তখনই তোমার রিসেপ্টারগুলো গ্রহণ করবে, তোমার দেহের মধ্যে যে রিসেপ্টারগুলো আছে সেগুলো গ্রহণ করবে, গ্রহণ করার পরে মস্তিষ্কে পাঠিয়ে দেবে। হ্যাঁ, তখন হচ্ছে তোমার মস্তিষ্ক এবং সুষমা কাণ্ডটাকে পর্যালোচনা করবে, ভালো করে দেখবে, ঠিক আছে? পর্যবেক্ষণ করার পরে বলবে আচ্ছা সুস্বাদু খাবার আসছে, এটা তো তুমি জীবের মধ্যে পাঠিয়ে দাও, তারপর কারোকে পাঠিয়ে দেবে, জীবের দিয়ে অটোমেটিকলি লালা নিঃসরণ হতে শুরু করবে। এই পুরোটা হচ্ছে তোমার একটা স্নায়বিক প্রতিক্রিয়া, স্নায়ুতন্ত্রের মধ্যে পড়ছে এটা। আমি স্নায়ুতন্ত্রের মধ্যে পড়িয়েছি এগুলো। তো হচ্ছে তোমার কীভাবে পায়ে কাঁটা ফুটলে পা তুমি হুট করে তুলে নাও 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে না, 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে, কীভাবে চোখের সামনে কিছু আসলে চোখ হুট করে আমরা বন্ধ করে দিই, এগুলো সমস্ত কিছু প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, সমস্ত কিছু স্নায়বিক পথ বরাবর হচ্ছে। এই স্নায়ুতন্ত্র চ্যাপ্টারটা আমি করিয়েছি, কোথায় করিয়েছি? ইওর স্টাডি অ্যাপের মধ্যে করিয়েছি। শুধু স্নায়ুতন্ত্র করাইনি, বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করিয়েছি। শুধু বায়োলজি করাইনি, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করিয়েছি। শুধু ফিজিক্স করাইনি, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করিয়েছি। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পুরো সায়েন্সের পার্টটা পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমি ধরে ধরে করিয়েছি, ইওর স্টাডি অ্যাপের মধ্যে করিয়েছি। এবং ওখানে আরও বিভিন্ন স্যার ম্যাডামরা বিভিন্ন সাবজেক্টগুলো করাচ্ছে, আমি শুধু সায়েন্সটা পড়াচ্ছি ওখানে। তোমরা যদি মনে হয় যে এখানে আমাদের সঙ্গে যুক্ত হবে, অবশ্যই ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। কোথায় পাবে? গুগল প্লে স্টোরে চলে যাও বা দেখো নিচের লিঙ্ক রয়েছে, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। এবং ওখানে আমাদের বিভিন্ন রকম কোর্স চলছে। তুমি যদি ভাবো যে একটা সাবজেক্ট পড়বে, তাহলে তুমি একটা পার্টিকুলার সাবজেক্ট তুমি পড়তে পারো। যদি ভাবো যে আমি পুরো একেবারে কম্বো প্যাক পড়বো, মানে পুরো এসএসসির জন্য আমি পড়বো, ঠিক আছে? পুরো একসঙ্গে সব কিছু পড়বো, পুরো রেলওয়ের আমি পড়বো, ঠিক আছে? পুরো হচ্ছে তোমার ফুড এসআইয়ের জন্য পড়বো, পুরো পুলিশের জন্য পড়বো, তাহলে এরকমভাবে ডেডিকেটেড আমাদের ওখানে কোর্স রয়েছে। তুমি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। আমরা পরের প্রশ্নে চলে আসছি। বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি কল করতে পারো। পরের প্রশ্ন বলেছে গলার একটি প্রসারিত অংশ যা ছেলেদের ভয়েস বক্স বৃদ্ধির জন্য দায়ী, তাকে কি বলা হয়? ছেলেদের দেখবে গলার ভয়েসটা একটু মোটা হয়, মেয়েদের একটু সরু হয়। তাহলে ছেলেদের এই যে ভয়েস বক্সের মধ্যে এমন কি আছে যার জন্য তাদের গলার ভয়েসটা কি হচ্ছে, এত মোটা হচ্ছে? এখানে একটা জিনিস আছে, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। ছবিতে দেখতে পাচ্ছ অ্যাডামস অ্যাপেল। এই অ্যাডামসের অ্যাপেল থাকার জন্য এখানে কি হচ্ছে? এখানে ওই অ্যাপেল না, ফোন না, ঠিক আছে? ভাববে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার অ্যাডামস অ্যাপেল থাকার জন্য কি হচ্ছে না, ছেলেদের ভয়েস, আমাদের ভয়েসগুলো কি হচ্ছে একটুখানি মোটা টাইপের হচ্ছে, ঠিক আছে? যদি বলে কেউ বলে যে আপনার কাছে অ্যাপেলের ফোন আছে, বলে হ্যাঁ আমার কাছে অ্যাপেল আছে, ঠিক আছে? অ্যাপেল কোথায় আছে? গলার মধ্যে আছে, অ্যাডামস অ্যাপেল। পরের প্রশ্ন দেখে নাও কি আছে। আমাদের পাকস্থলী নিচের কোন অ্যাসিড তৈরি করে যা হজমে সাহায্য করে? পাকস্থলী থেকে একটা অ্যাসিড নিঃসৃত হচ্ছে, অনবরত পড়ছে টপ 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 করে, এর নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সংকেত হচ্ছে HCl। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, এটাকে বলা হয় মিউরিয়াটিক অ্যাসিড। কি বলা হয়? পরীক্ষা দিয়ে দেয় যে মিউরিয়াটিক অ্যাসিডের নাম কি বা সংকেত কি? কি বলবে? মিউরিয়াটিক অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সংকেত হচ্ছে HCl, মিউরিয়াটিক অ্যাসিড। মিউরিয়াটিক কেন বলা হচ্ছে? সমুদ্র থেকে প্রথম পাওয়া গিয়েছিল, এই জন্য মিউরিয়াটিক বলা হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। নিচের কোন প্রাণীর তুলনামূলকভাবে লম্বা অন্ত্র আছে? কোন প্রাণীদের অন্ত্রটা তুলনামূলকভাবে লম্বা হয়? কাদের হয়? তৃণভোজী প্রাণীদের হয়। কেন? কারণ এরা ঘাস পাতা এই সমস্ত জিনিসপত্রগুলোকে খায় এবং এরা মনে রাখবে, এই যে বললাম যে মানুষ হচ্ছে তোমার সেলুলোজ জাতীয় খাবার হজম করতে পারে না, কিন্তু এই সমস্ত প্রাণীরা সাধারণত সেলুলোজ জাতীয় খাবারগুলো হজম করতে পারে। তাহলে কোন উত্তরটা হয়ে যাচ্ছে আমার? তৃণভোজী প্রাণী। এখানে খরগোশ দেওয়া আছে, দেখো খরগোশ হচ্ছে তোমার আমার সঠিক উত্তর হয়ে গেল। তাহলে পরে এদের অন্ত্র বাদবাকিদের থেকে একটু লম্বা হয়। পরের প্রশ্ন দেখে নাও। বলেছে মুখের পিএইচ এর থেকে কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়। মানে দাঁতের যে পিএইচ রয়েছে, মুখের যে পিএইচ রয়েছে, পিএইচ মান সেটা কত কম হয়ে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়? 5.5 হয়ে গেলে, 5.5 এর কম হয়ে গেলে তখন সেটা অ্যাসিডিক হয়ে যায়, আরও বেশি অ্যাসিডিক হয়ে যায়, তখন হচ্ছে তোমার দাঁতের ক্ষয় হতে শুরু করে দেয়। মনে রাখবে এটা পিএইচ
পিএইচ স্কেল পাওয়া যায়, পিএইচ স্কেলের এখানে 7 দেওয়া থাকে, আর এই 7 থেকে এইদিকে 0 দিকে যত আসবে না কেন তত সেটা অ্যাসিডিক নেচার হচ্ছে, এবং 7 থেকে এইদিকে 14 অবধি দেওয়া আছে, এই 14 এর দিকে যত যাবে সেটা হচ্ছে ক্ষারীয় নেচার হয়, আর 7 হলে পরে সেটা প্রশম দ্রবণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে জল হচ্ছে একটা প্রশম দ্রবণ, আর যত এইদিকে আসবা তত হচ্ছে সেটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, ওইদিকে গেলে তত ক্ষারীয় হয়ে যাচ্ছে। এখান থেকে 5.5 এর নিচে চলে গেলে পরে তখন আমাদের মুখের দাঁতের ক্ষয় হতে শুরু করে। পরের প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিতগুলির মধ্যে জারণে সর্বাধিক পরিমাণ শক্তি উৎপন্ন করে কে? কোন খাদ্যদ্রব্যটা জারণ হলে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে? সবাই জানে কি না, ফ্যাট জাতীয় খাবার, মানে চর্বি জাতীয় খাবার। তাহলে এই চর্বি জাতীয় খাবার 1 গ্রাম যদি দহন করা হয়, জারণ করা হয়, তাহলে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। KCAL, কিলো ক্যালোরি হচ্ছে তোমার শক্তির একক, আমাদের যে শক্তি রয়েছে উৎপন্ন হয় সেটা কিলো ক্যালোরিতে মাপা হচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, কার্বোহাইড্রেট প্রোটিনের সম্পূর্ণ হজম হয় এবং চর্বি সঞ্চালিত হয় কোথায়? কার্বোহাইড্রেট প্রোটিন সম্পূর্ণ হজম হয়ে যাচ্ছে, চর্বি সঞ্চালিত হচ্ছে কোথায়, কার মধ্যে, কোন অঙ্গটার মধ্যে? না, ক্ষুদ্রান্তের মধ্যে। ক্ষুদ্রান্তের মধ্যে সম্পূর্ণরূপে আমার কি হচ্ছে না, প্রোটিন কার্বোহাইড্রেট এগুলো হজম হয়ে যাচ্ছে, এখান থেকে শোষিত হয়, খাদ্যগুলো শোষিত হয়ে রক্তের মধ্যে চলে যাচ্ছে, সেখান থেকে কোষে কোষে চলে যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে পানীয় জল সরবরাহে কলিফর্মের উপস্থিতির একটি লক্ষণ। কলিফর্মের উপস্থিতি কোনটা কারণে হচ্ছে? এখানে মানুষের বজ্র থেকে দূষণ, মানুষের বজ্র থেকে যে দূষণগুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে কি পাওয়া যাচ্ছে? কলিফর্মের উপস্থিতির প্রমাণ পাওয়া যাচ্ছে। মনে রাখবে এখান থেকে একটা জিনিস বার করা হয় যে মানুষের পেটের ভেতরে একটা ব্যাকটেরিয়া থাকে, তার নাম হচ্ছে ই কোলাই। ঠিক আছে, ই কোলাই ব্যাকটেরিয়া। এই ই কোলাই ব্যাকটেরিয়া, ঠিক আছে, ই কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি অনুযায়ী বোঝা যায় যে কতটা কলিফর্ম রয়েছে, কলিফর্মের পরিমাণটা এখান থেকে ব্যক্ত করা যায় পানীয় জলের মধ্যে মানুষের পেটের ভেতরে ই কোলাই ব্যাকটেরিয়া দ্বারা। পরের প্রশ্নে চলে আসো, বলেছে মানুষের পরীক্ষা করার জন্য ব্যবহৃত যন্ত্র পরিপাকতন্ত্রকে বলা হয়। কোশ্চেনটা একটু ওলটপালট করে দিয়েছে, মানে হবে মানুষের পরিপাকতন্ত্রকে পরীক্ষা করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? মানুষের পরিপাকতন্ত্রকে পরীক্ষা করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে এন্ডোস্কোপ। দেখবে এন্ডোস্কোপি করা হয়। তাহলে এন্ডোস্কোপ মানে মুখের ভেতরে নল ঢুকিয়ে দিল, পেটের ভেতরে কী সব আছে না আছে পরীক্ষা করে নিল। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রকে কী বলা হচ্ছে? এন্ডোস্কোপি বলা হয়। তাহলে এন্ডোস্কোপ দিয়ে পরীক্ষা করা হয় পরিপাকতন্ত্র। পরের প্রশ্ন দেখে নাও, নিচের কোনটি মানবদেহের খাদ্যনালীর অংশ নয়? মানুষের যে খাদ্যনালী পুরো সেই খাদ্যনালীর অংশ নয়, এটা খাদ্যনালী না বলে পরিপাকতন্ত্রের অংশ নয় বলে দাও। ঠিক আছে, পরিপাকতন্ত্রের কোনটা অংশ নয়? মানুষের পরিপাকতন্ত্রের কোনটা অংশ নয় জানতে চেয়েছে এখানে। সঠিক উত্তর কি হচ্ছে আমার এখানে? সঠিক উত্তর হচ্ছে এখানে দেখো মলদার আছে, ঠিক আছে, লাস্টে বেরোবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খাদ্যনালী, খাদ্য ঢুকবে এখান থেকে, গলবিলও থাকবে এখানে, এবং এটা নেই। ঠিক আছে, ট্র্যাচা বলে কিছু নেই, ট্র্যাচা না করে ট্রাকিয়া করে দাও। ঠিক আছে, ট্রাকিয়া বলে ওখানে কিছু হয় না, ট্র্যাচা বা ট্রাকিয়া কিছু হয় না, এটাই আমার সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নাও, নিচের কোনটি পরিপাকতন্ত্র বা পাচনতন্ত্রের অংশ নয়? কোনটা অংশ নয় জানতে চেয়েছে এখানে। দেখো এখানে কি আছে, যকৃৎ সাহায্য করছে এখান থেকে, পিত্তরস নিঃসরণ করছে। ঠিক আছে, পেট তো না হলে পরে খাবার দাবারটা ঢুকবে কী করে? মুখ, তুমি মুখের ভেতরে যদি খাবার দাবার না ঢোকালে পরে মুখ চিবালে যাবে কী করে? হ্যাঁ, হৃদয়টা হচ্ছে তোমার এখানে পরিপাকতন্ত্রের অংশ নয়। তাহলে এটা আমার সঠিক উত্তর হয়ে যাবে হৃদয়। তাহলে পরে বা হার্ট, এ কী করে? এ হচ্ছে পাম্প করে। হ্যাঁ, হার্ট হচ্ছে তোমার পাম্প করছে, কী করছে না রক্তকে সঞ্চালিত করছে সারা দেহের মধ্যে। তাহলে এখানে আমার পরিপাকতন্ত্রের মধ্যে, পাচনতন্ত্রের মধ্যে এর কোনো ভূমিকা নাই। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। বলেছে নিচের কোনটির হোমোডন্ট দাঁত আছে? কোন প্রাণীর হোমোডন্ট দাঁত রয়েছে এখানে? সঠিক উত্তর কি হবে আমার? মাছ। মাছের ক্ষেত্রে হোমোডন্ট দাঁত রয়েছে। বাদ বাকি ঘোড়া, চিতাবাঘ, মানুষ এদের ক্ষেত্রে হেটারোডন্ট দাঁত আছে। পরীক্ষা দিয়ে দেয় যে মানুষের দাঁত কীরকম দাঁত, তাহলে হেটারোডন্ট দাঁত। এবার মাছের ক্ষেত্রে কী হয়? হোমোডন্ট। সবগুলো একই টাইপের দাঁত হয়ে যাচ্ছে, এই জন্য হোমোডন্ট। আর এগুলো বিভিন্ন টাইপসের দাঁত রয়েছে বলে হেটারোডন্ট দাঁত রয়েছে। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। বলেছে ডুডেনাম কার অংশ? এটা ডুডেনাম হবে না, এটা ডিউডেনাম হবে। ঠিক আছে, এটা করে দাও ডিউডেনাম। ডিউডেনাম কার অংশ? ঠিক আছে, এ দেখো এখানে ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবে। একটা জিনিস আছে ডিউডেনাম, ঠিক আছে, তারপর আছে জেজুনাম, তারপর আছে তোমার ইলিয়াম। ঠিক আছে, তাহলে ইলিয়াম, জেজুনাম আর ডিউডেনাম, এটা সব এই তিনটা অংশ হচ্ছে কার? ক্ষুদ্রান্তের অংশ। দেখো স্মল ইন্টেস্টাইনের অংশ হচ্ছে এই তিনটে। তাহলে স্মল ইন্টেস্টাইন মানে হচ্ছে কি? ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্তের অংশ পেয়ে গেলাম ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। পরের প্রশ্ন দেখে নাও কি আছে। বলেছে নিচের কোনটি পরিপাকতন্ত্রের অঙ্গ রয়েছে ইংরেজি বর্ণমালা জের অনুরূপ আকৃতি হয়? জের মতো দেখতে কোন অঙ্গটা রয়েছে? পরিপাকতন্ত্রের মধ্যে এমন একটা অঙ্গ রয়েছে যেটা জের মতো দেখতে। ভালো করে দেখলে দেখতে পাবে এখানে দেখো পরিপাকতন্ত্রের মধ্যে একটা অংশ রয়েছে, দেখো আমাদের যে পাকস্থলী রয়েছে সেটা জের মতো দেখতে হয়েছে, খানিকটা জের মতো দেখতে হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে আমার এখানে অপশনে পেট। ঠিক আছে, এটা পেট তো হবে না, এটা পাকস্থলী করে দেবে। ঠিক আছে, এটাকে পাকস্থলী আমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। ছোট অন্ত্রের ভেতরের দেওয়ালে হাজার হাজার আঙুলের মতো বাইরের বৃদ্ধি রয়েছে, এগুলোকে কি বলা হয়? ছোট অন্ত্র মানে হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের ভেতরে দেখতে পাচ্ছি এরকমভাবে অনেকগুলো কি রয়েছে, স্মল ইন্টেস্টাইনের ভেতরে এরকম
এরকমভাবে ভিল্লি পাওয়া যাচ্ছে, এগুলোকে কী বলা হচ্ছে? ভিল্লি বলা হচ্ছে। কী বলা হয়? ভিল্লি বলা হয়। বাইরের দিকে এরকমভাবে আঙুলের মতো বেরিয়ে গেছে, এগুলোকে ভিল্লি বলা হয় বা ভিলাই বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও কি আছে, যে ভিল্লির দেহ কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যাচ্ছে? ক্ষুদ্রান্তের ভেতরে পাওয়া যাচ্ছে, ক্ষুদ্রান্ত এখানে বা স্মল ইন্টেস্টাইনের ভেতরে পাওয়া যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে পাচনতন্ত্রে উপস্থিত গ্যাস্ট্রিক জুস এর মধ্যে রয়েছে। পাচনতন্ত্রের মধ্যে যে গ্যাস্ট্রিক জুস পাওয়া যায় তার নাম কি? তার নাম একটু আগে বললাম আমরা HCl, তাই তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড যার নাম হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে দাঁতের এনামেল কি দিয়ে তৈরি? আমাদের যে দাঁত রয়েছে, দাঁতের যে এনামেল রয়েছে সেগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? ক্যালসিয়াম ফসফেট, মনে রাখবে, ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি হচ্ছে দাঁতের এনামেল। পরীক্ষা দিয়ে দেয় যে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে শক্ত অংশের নাম কি, তাহলে সেটা হবে কি? এনামেল। দাঁতের এনামেল হচ্ছে তোমার সবচেয়ে কঠিন অংশ, সবচেয়ে শক্ত অংশ। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে সাধারণ অবস্থায় অ্যাসিডের ক্রিয়া থেকে পাকস্থলীর অভ্যন্তরীণ আস্তরণকে কি রক্ষা করে বা কে রক্ষা করে? আমাদের একটুই বললাম যে পাকস্থলী থেকে কি বেরোচ্ছে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড অনবরত টপ টপ করে পড়ছে, তাহলে এত অ্যাসিড বেরোনোর ফলে তো পাকস্থলী নষ্ট হয়ে যেতে পারে না, তার জন্য এখানে একটা আস্তরণ দেওয়া থাকে যাকে বলা হচ্ছে মিউকাস। দেখো মিউকাস একটা লেয়ার দেওয়া থাকে, এর বাংলা নাম হচ্ছে শ্লেষ্মা। ঠিক আছে, এই যে দেওয়া আছে শ্লেষ্মা বা মিউকাস লেয়ার, পরীক্ষায় মিউকাস থাকলে মিউকাস দিয়ে দেবে আর শ্লেষ্মা থাকলে শ্লেষ্মা দিয়ে দেবে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে খাদ্য দ্বারা প্রাপ্ত শক্তি কিভাবে পরিমাপ করা হয়? খাদ্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে কিলো ক্যালোরিতে প্রকাশ করা হয় বা ক্যালোরিতে প্রকাশ করা হচ্ছে। ক্যালোরি হচ্ছে তোমার একটুখানি তোমরা গ্রাম কিলোগ্রাম, তোমরা ক্যালোরি কিলো ক্যালোরি, তাহলে এখানে ক্যালোরি অপশানে হয়ে যাবে। যদি কিলো ক্যালোরি থাকতো তাহলে কিলো ক্যালোরি অপশানে ঠিক হতো। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে মানব দেহের একমাত্র অংশ যা পুনরায় বিকশিত হতে পারে। মানব দেহের মধ্যে একটা অঙ্গ রয়েছে যেটা মনে করো কোনো সময় নষ্ট হয়ে গেল বা একটু কেটে দেওয়া বাদ দিয়ে দেওয়া হলো, সেটা আবার পুনরায় বিকশিত হতে পারে। কোন অঙ্গটা না, যকৃৎ বা লিভার। এই লিভার অঙ্গটা হচ্ছে তোমার আবার পুনরায় কি হতে পারে? বিকশিত হতে পারে। পরের প্রশ্ন দেখে নাও, একজন মানুষের জিহ্বায় গড়ে কয়টি স্বাদের কুড়ি থাকে? আমরা জানি আমাদের জীবের মধ্যে 7 কোরক থাকে। 7 কোরকের মধ্যে আমরা একটা অংশ দিয়ে মিষ্টি অনুভব করি, একটা অংশ দিয়ে তেতো অনুভব করি। ঠিক আছে, এইসব জিনিসপত্রগুলো আমরা অনুভব করি। এর মধ্যে আমি ক্লাস নিয়ে আসবো যে জিহ্বায় কোন অংশ দিয়ে কী অনুভব করা যায়, দাঁতের যে সংকেত রয়েছে, মানুষের কী কী দাঁত রয়েছে, দাঁতের সংখ্যাগুলো কী কী রয়েছে, সংকেতগুলো কী কী রয়েছে, কটা কোন দাঁত রয়েছে, এই টাইপের জিনিসপত্রগুলো পরীক্ষায় দেয়। এটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে আর একবার নিয়ে আসবো এগুলো। তো এটা আমরা লাস্ট কোশ্চেন আমাদের আজকে, তাহলে এটা আমরা জেনে নিই যে কতগুলো 7 কোরক রয়েছে। প্রায় মনে রাখবে 2000 থেকে 8000 7 কোরক রয়েছে মানুষের জিহ্বার মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা 30টা প্রশ্ন আজকে করলাম। এই 30টা প্রশ্ন প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন ছিল, পরিপাকতন্ত্রের ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। আগামী দিনে এই প্রশ্নগুলো ডিটো তুমি পরীক্ষায় গিয়ে দেখতে পাবে। যারা শেষ অবধি ক্লাস করলে তাদের অবশ্যই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তুমি লাইক করবে, কমেন্ট করবে, এবং কী টাইপের তুমি ক্লাস চাইছো, কোন টপিকের উপর তুমি ক্লাস চাইছো অবশ্যই তুমি কমেন্টে লিখবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।